2024-এর আগে জাতীয় রাজনীতিতে নিজেদের পরিধি বাড়ানো তৃণমূলের লক্ষ্য, যেই লক্ষ্যে বারবার দিল্লি ছুটে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেই লক্ষ্যে ছুটে যাচ্ছেন গোয়া, হরিয়ানা যাওয়ার কথা বলেছেন, যে লক্ষ্যে এবার মেঘালয় 12 জন কংগ্রেস বিধায়ক তারা কংগ্রেস ছেড়ে দিলেন, যোগ দিলেন তৃণমূলে। এর ফল কি হলো? ফল মেঘালয়ে এই মুহূর্তে প্রধান বিরোধী দল আর কংগ্রেস নয়, প্রধান বিরোধী দল এখন হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেস, এবং এর ফলে মেঘালয় কোথাও গিয়ে কংগ্রেস তাদের প্রাসঙ্গিকতাটাই হারিয়ে ফেললো। প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গায়, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কংগ্রেস টুকরো টুকরো হয়ে মিশে যাচ্ছে তৃণমূলে। কংগ্রেসের বেশ কিছু কিন্তু রক্তক্ষয় হচ্ছে। এই রাজ্যে তো এই বঙ্গে তো রক্তক্ষয় হয়েইছে কংগ্রেসের, পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন রাজ্যেও কিন্তু কংগ্রেসের বেশ খানিকটা রক্তক্ষয় হচ্ছে। এবং এখানেই প্রশ্ন উঠছে যে এই যে কংগ্রেসের রক্তক্ষয় হচ্ছে, তৃণমূলের জাতীয় রাজনীতিতে নিঃসন্দেহে পরিধি বাড়াবার প্রচেষ্টা তা অনেকাংশে মজবুত হচ্ছে, কিন্তু কোথাও কংগ্রেস অভিযোগ করছে আদতে তৃণমূল বিজেপির হাতই শক্ত করছে, এবং এই নিয়েই চলছে এখন ঘোরতর তরজা। দেখুন, জাতীয় স্তরের সংগঠন বৃদ্ধিতে বড় সাফল্য ঘাসফুলের। কংগ্রেসের ঘর ভেঙে মেঘালয়ে প্রধান বিরোধী দল হল তৃণমূল। মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ 12 জন কংগ্রেস বিধায়ক যোগ দিলেন তৃণমূলে। The Indian National Congress is failing to really respond to its call of duty, how we can best utilize our God-gifted potentialities. We decided to march with All India Trinamool Congress. একই ছবি মমতা বন্দ্যোপাধ্যায় চলতি দিল্লি সফরও। মঙ্গলবারই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন কীর্তি আজাদ। হরিয়ানার প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ অশোক তনওয়ারও যোগ দিয়েছেন তৃণমূলে। এই স্রোতে গা ভাসিয়েছেন প্রাক্তন জেডিইউ নেতা পবন বর্মাও। কংগ্রেস ও তৃণমূলের মধ্যেকার বিরোধ আগেই সামনে এসেছিল। সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাতের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের বুধবারের মন্তব্যে আরও প্রকাশ্যে এসেছে কংগ্রেস ও তৃণমূলের দ্বন্দ্ব। हर टाइम मुलाकात होने का कोई बात है क्या? ये कोई मैंडेटरी है? ये कोई कॉन्स्टिट्यूशनल प्रोविजन है? मैंने बोला, मैंने टाइम नहीं मांगा, वो लोग बिजी है पंजाब इलेक्शन के लिए, लेट देम बी बिजी फॉर देयर पार्टी वर्क। তৃণমূল নেত্রীর অবস্থানের প্রসঙ্গে বিজেপি ও তৃণমূলের আঁতাতের পুরনো অভিযোগ তুলে তোপ দাগছে কংগ্রেস। कांग्रेस पार्टी को तोड़ने का ये साजिश सिर्फ मेघालय में नहीं, सारे उत्तर पूर्व राज्यों में हो रहे हैं। थेलेरो और पीके के टीम दोनों मिलकर मेघालय को तोड़ना शुरू कर दिए थे। একই অভিযোগে সরব বামেরাও। বিজেপি যে পথে করে গমন, সেই পথেই পিছন পিছন তৃণমূল চলেছে। একই রকমভাবে মেঘালয় তৃণমূল বিজেপির পথ ধরেই চলছে। বিজেপি বুঝতে পারছে মেঘালয়তে যে 5 বছর ওরা সরকার চালানো বটে, কিন্তু এবার জিতবে না। তাহলে জিতবে না যখন, তাহলে বিজেপির বিরুদ্ধের শক্তিটাকে ভেঙে দাও। বিজেপির বিরুদ্ধে শক্তি কংগ্রেস, তার থেকে ভাঙন করিয়ে দাও। পাল্টা কংগ্রেস ও বামেদের বিরুদ্ধে তোপ দাগছে তৃণমূল। সিপিএম এর সঙ্গে আঁতাত করে যাদের বিরুদ্ধে লড়াই ছিল, যাদের হাতে কংগ্রেসের পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের অসংখ্য কর্মী নিহত, অত্যাচারিত, তাদের সঙ্গে হাত মিলিয়ে শূন্যে নামিয়েছেন, তারপরেও তিনি এত কথা বলে চলেছেন। ফলে এরা জনবিচ্ছিন্ন হবেন না তো কেউ। কংগ্রেস ছেড়ে তৃণমূলে একের পর এক যোগদান ঘিরে রাজনৈতিক কাজিয়া। রাজনৈতিক তরজায় তপ্ত বঙ্গ জাতীয় রাজনীতি। রিপাবলিক বাংলা। আর এই নিয়ে আমাদের আজকের আলোচনা, আজকে ছুড়ে দেবো একের পর এক অগ্নিবাণ। আমাদের সঙ্গে যারা অতিথিরা রয়েছেন, প্রথমে তাদের সঙ্গে আপনাদের আলাপ করে নিতে চাইবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্য, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অনিন্দ সেনা রায়, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আজিজুল বিশ্বাস। আপনাদের চারজনকেই স্বাগত রিপাবলিক বাংলায়। আমরা আলোচনায় যাব, প্রশ্ন ছুড়ব দর্শকদের জন্য, কিন্তু শুরুতেই দেখে নেব আমাদের আজকের অগ্নিবাণ, আমাদের আজকের প্রথম অগ্নিবাণ। তৃণমূলের কাছে আত্মসমর্পণের পথে কংগ্রেস। আমাদের দ্বিতীয় অগ্নিবাণ, বিজেপি আর তৃণমূলের টার্গেট কি এক? তৃতীয় অগ্নিবাণ, জাতীয় রাজনীতিতে ক্রমশই প্রাসঙ্গিকতা হারাচ্ছে কংগ্রেস। আমরা এবার সরাসরি আলোচনায় চলে যাবো। আমি প্রথমেই
অশোক বাবুর কাছে যাব। অশোক বাবু, প্রথম প্রশ্ন আপনাকেই করব, কারণ কংগ্রেসের রক্তক্ষয় কিন্তু এবার মানে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। কেন এই পরিস্থিতি হচ্ছে কংগ্রেসের? কেন এত রক্তক্ষয় হচ্ছে? কেন কংগ্রেস আত্মসমর্পণ করে যাচ্ছে ক্রমশ? আসলে দূষিত রক্ত কংগ্রেস থেকে বেরিয়ে যাচ্ছে এটা আপনাদের চোখে পড়ছে, আর ফ্রেশ ব্লাড কংগ্রেসে আসছে এটা সংবাদ মাধ্যমের চোখে পড়ছে না। ট্র্যাজেডিটা এই জায়গাটায়। কানাইয়া কুমার আসেন, জিগ্নেশ মেবানি আসেন, দীপিকা সিং রাওয়াত আসেন, পাঞ্জাবে আপের একটা বড় অংশ, আমি নাম করে করে বলছি, জাগ্গা হিসওয়াল বিধায়ক, রূপিন্দর কৌর বিধায়ক, কুমার সিন্ধু, এরা কংগ্রেসে আসছেন, এটা আপনাদের চোখে পড়ছে না। অশোক তানওয়ার 2019 সালের 5ই অক্টোবর দল ছেড়েছিলেন, অথচ সংবাদ মাধ্যম এমনভাবে বলার চেষ্টা করছেন যেন অশোক তানওয়ার গতকালই কংগ্রেস ছেড়েছেন। মেঘালয়ে মুকুল শর্মা আমাদের দল ছেড়েছেন, নিঃসন্দেহে এটা আমাদের ক্ষতি, কিন্তু মুকুল শর্মা থেকেও পিএ সাংমা নামটা তো আমরা ভুলে যাইনি। পিএ সাংমার মতন মানুষ কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন, সেখানে গিয়ে কোনো কিছু করতে পারেননি। একটা কথা আমি বলতে চাইছি, যারা তৃণমূলের বলছেন না, এই যে তৃণমূল থেকে অনেক নেতা বিজেপিতে তো চলে গেছিল, কিন্তু কর্মীরা যায়নি। কংগ্রেস মেঘালয়ের মাটি, কংগ্রেসের মাটি, সুতরাং দূষিত রক্ত বেরিয়ে যাওয়াটাকে যদি রক্তক্ষয় বলেন, তাহলে এই রক্তক্ষয়ে আমরা খুশি, কারণ রাহুল গান্ধী মানে মেঘালয় প্রধান বিরোধী দলের পদটা হারিয়ে আপনারা খুশি বলছেন? লড়াইটা বিচারধারার লড়াই। আর একটা কথা বলছি, তৃণমূল মুখপাত্র একটু আগে বলছিলেন না, শূন্য করে দিয়েছেন, আমরা শূন্য হতে পারি। 5 বারের সাংসদ অধীর চৌধুরী কিন্তু কারো হাতে পায়ে ধরে পিছনের দরজা দিয়ে রাজ্যসভার সাংসদ হননি। পার্থক্যটা এই জায়গায় ওনাদের সাথে আমাদের। আর দেখুন, তৃণমূলের টার্গেটকে রাহুল গান্ধী, তৃণমূলের টার্গেটকে কংগ্রেস, বিজেপির টার্গেটকে রাহুল গান্ধী, বিজেপির টার্গেটকে কংগ্রেস। সুতরাং এরপরেও কি কিছু বলে দেওয়ার প্রয়োজন আছে? অনিন্দ্যবাবু কিছু বলতে যাবেন? বলি, মানে অশোকবাবু যেরকম চিৎকার করে কথাগুলো বললেন না, শুনে হাসি পাচ্ছিল। এইটাই কি সেই কংগ্রেস যে রাজীব গান্ধীর সময় 411টা সিটে জিতেছিল? আজকে তাদের অবস্থা কোথায়? এমপি কটা? 53 অনলি, আরও কমে যাবে। আজকে বলুন, সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেস কটা জায়গা আছে? 3টে মাত্র জায়গায়। কংগ্রেসের নেতৃত্ব নেই। কংগ্রেসের নেতৃত্ব দেবে কে? G23 গঠন করা হয়ে গেল, এরা বললো যে আমরা রাহুল গান্ধীকে মানি না। রাহুল গান্ধীর নেতৃত্ব দেওয়ার ক্ষমতাই নেই। রাহুল গান্ধী তো ইন্দিরা গান্ধী হতে পারবেন না। এই জায়গায় কংগ্রেস, এই জায়গায় কংগ্রেস। আমি অনিন্দ্যবাবুকে একটা কথা বলতে চাইছি। না, অনিন্দ্যদা একটা কথা, আমার কথা বলতে দিন। একটা কথা আপনি বলুন। আপনি বললেন না G23 নেতারা রাহুল গান্ধীর বিরুদ্ধে কথা বলেছেন, তারপরেও কংগ্রেসে আছেন। আপনাদের তৃণমূলের একজনের ক্ষমতা হবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলার, একজনের ক্ষমতা আছে তৃণমূলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলার। এটাই কংগ্রেস, এটাই কংগ্রেসের গণতন্ত্র, এটাই কংগ্রেসের। আর G23 কোনো সমস্যা নেই আমাদের মধ্যে, কোনো সমস্যা নেই। শুনুন অশোক বাবু, আমরা অনিন্দ্যবাবুর কথাটা শুনে নিই। বলুন। বলছি না, আসলে মানে মোদিকে, নরেন্দ্র মোদিকে আগামী দিনে ক্ষমতা দখল করার জন্য, মানে ক্ষমতা নিয়ে নেওয়ার জন্য একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, সেটা কংগ্রেস নেতারা বুঝতে পেরেছেন। এই রাহুল গান্ধী দ্বারা হবে না, কারণ রাহুল গান্ধী একবার আন্দোলন করার পর কিছুদিন পর রাহুল গান্ধী নেই। কোথায় রাহুল গান্ধী? বিদেশে এইভাবে আন্দোলন করা হয় না। তারপরে শিখতে হবে, 24 ঘন্টার মতো করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে শিখতে হয় রাজনীতি। এই মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে কিভাবে সাম্প্রদায়িক দলের সঙ্গে রাজনীতি করতে হয়, কিভাবে ক্ষমতাচ্যুত করতে হয় পশ্চিমবঙ্গ। আজকে পশ্চিমবঙ্গ যা দেখিয়েছে, আগামী দিনে ভারতবর্ষ সেই জিনিসটাই কপি করবে। তার জন্য কংগ্রেসের নেতারা তারা মনে করেছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আছে এই নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার জন্য। অনিন্দ্যদা একদম সঠিক বলেছেন, অনিন্দ্যদা একেবারে সঠিক বলেছেন আপনি। এটা খুব স্বাভাবিক, কংগ্রেসের দ্বারা হবে না, রাহুল গান্ধীর দ্বারা। ঠিক আছে, রাহুল গান্ধীর দ্বারা হবে, ঠিক তৃণমূলের দ্বারা হবে। এবার প্রশ্ন হচ্ছে, এই তৃণমূল নেত্রীর কাছ থেকে ভারতবর্ষ দেখেছে এনডিএর সাথে ঘর কি করে করা যায়, দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা মন্ত্রী কিভাবে হওয়া যায়, রেল মন্ত্রী কিভাবে হওয়া যায়, এই তৃণমূল নেত্রীর কাছ থেকে সারা ভারতবর্ষ দেখেছে। দোনো হাত মে লাড্ডু, दोनों हाथ में लड्डू, नॉर्थ ब्लॉके मीटिंग, साउथ ब्लॉके मीटिंग, বাংলার মানুষ দেখেছে, ভারতবর্ষের মানুষ দেখেছে। এটা কি সেই ইন্দিরা কংগ্রেস? বাজপেয়ীর বিজেপি ভালো, মোদির বিজেপি খারাপ। তবে যদি বলা যোগীর বিজেপি ভালো,
ইন্দিরা মোদির গান্ধী, বিজেপি খারাপ, আজকের ইন্দিরা গান্ধী সুদীপ রায় বর্মনের এবং বিজেপি তারপরে- ভালো। এই জায়গা থেকে আমি বিজেপি খারাপ, সন্ময়বাবুর কাছে যাবো। এরকম হতে পারে নাকি? সন্ময়বাবু, মোদির বিকল্প মমতাই অনিন্দ্যবাবু এখানে বসে এই দাবি করছেন, কি বলবেন? যে পথে মেঘালয়ে আমরা দেখলাম দলে ভাঙন ধরানো হলো, যেভাবে আমরা দেখছি বিভিন্ন জায়গায় দল ভাঙানো চলছে, এটাই কি তাহলে বিকল্প রাজনীতির পথ? দেখুন সমাদৃতা, আমি অশোক বাবু এবং অনিন্দ্য বাবুর দ্বৈরথটা দেখছিলাম, খুব ইন্টারেস্টিং দ্বৈরথ। একটা ইউনাইটেড ইন্ডিয়ার চেহারা কিন্তু এখানে দেখতে পাচ্ছিলাম। সেই ইউনাইটেড ইন্ডিয়া 2019-এর 19শে জানুয়ারি এই ব্রিগেড প্যারেড ময়দানে, সেখানে মল্লিকার্জুন খাড়গে, অভিষেক মনু সিংভি এবং প্রায় 28টি রাজনৈতিক দলকে সমবেত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। প্রশ্নটা হচ্ছে, আমি এর বাইরেও যেটা বলবো, যেটা বাস্তবতা, আমি বলি বা আমি অস্বীকার করি, সেটা কিন্তু এসে যাবে না। সারা ভারতবর্ষে প্রায় 150-র ওপর সিটে 150-র ওপর সিটে কিন্তু এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে বিজেপির ডিরেক্ট লড়াই, রাফলি এটা একটু বেশিও হতে পারে। ফলে সার্বিকভাবে সেই লড়াইয়ের জায়গায় যদি কম্পারেটিভ স্টাডিটা করা যায়, তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের 42টার বাইরে আমি তর্কের খাতিরে ধরে নিলাম ত্রিপুরা, গোয়া, মেঘালয়, এইসব জায়গাগুলোতে দুটো চারটে 6টা করে সংখ্যাটা 50 জন হলো, 50। ফলে 50 জন যদি 50টা সিটে যদি লড়াই হয়, তাহলে সেই 50টা সিটে লড়াই, আর পাশাপাশি প্যারালালি আমি অন্যটা ভাবছি যে যেখানে 150-র সঙ্গে বিজেপির ডিরেক্ট লড়াই, তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসনে বসতে চান, মানে সেটা অলিক শক্ত ছাড়ার কিছু নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে করছেন কেন? এই প্রশ্নটা স্বাভাবিকভাবে আসছে আসলে একটা সর্বভারতীয় ইমেজ তৈরি করার চেষ্টা করছে। মূল কথা, পবন খেরা একটি সিটও আনতে পারবেন না বিহারের মাটিতে দাঁড়িয়ে, কীর্তি আজাদ একটি সিটও জামানত বাঁচাতে পারবেন না পবন বিহারের মাটিতে দাঁড়িয়ে। পবন বর্মা, অশোক না পবন বলেনি, আমি বলছি, আরে সন্ময়দা আপনাকে ইন্টারাপ্ট করছি না, আমি বলছি পবন খেরা নয়, পবন বর্মা, ওইটাই বললাম, অন্য কিছু। পবন বর্মা, হ্যাঁ সরি, পবন খেরা তো আপনাদের দল। হ্যাঁ সেটাই। পবন বর্মা একটি সিটও আনতে পারবেন না, বা অশোক তানোয়ার খুব বেশি হলে কিছু ভোট জোগাড় করতে পারবেন, তার বেশি কিছু না। প্র্যাকটিক্যাল রিয়েলিটিতে কিছু সর্বভারতীয় তকমাটা আনার জন্য একটা পারসেপশন তৈরি করে, একটা হাইপ তৈরি করে, শেষ পর্যন্ত কি হবে আপনি আমি সবাই জানি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। আমার শুধু ইন্টারেস্টিং লাগছে একটা জায়গায়, এরপরও মমতা বন্দ্যোপাধ্যায় তো সোনিয়ার সঙ্গে কি অ্যাপয়েন্টমেন্ট চাইবেন? গতকাল আমরা দেখলাম মোদিজির সঙ্গে মিটিং ছেড়ে বেরিয়ে সোনিয়া গান্ধীর নামটা যেই সাংবাদিকরা তুললেন, যেভাবে ইরিটেটেড হলেন, যে পরিষ্কার ভাবে ইরিটেটেড হলেন, এবং সেখানেই বোঝা যাচ্ছিল কোন একটা জায়গায় ভেতরে টেনশন কাজ করছে যে এরপরে সোনিয়া গান্ধীর সঙ্গে সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে। এইটা খুব ইন্টারেস্টিং একটা টুইস্ট। কিন্তু মানে সোনিয়া গান্ধীর দল ভাঙিয়ে দলকে আমি সমৃদ্ধ, আমি তর্কের খাতিরে ধরলাম যে 12 জনকে নিয়ে গিয়ে মেঘালয়ে তারা একটা সরকার আগামী দিনে হয়তো বললেন, কিন্তু প্রশ্নটা হলো কংগ্রেসকে ভাঙলেন। সেই কংগ্রেসকে ভেঙে বিজেপির বিরোধিতা করতে গেলে পরবর্তীকালে সোনিয়া গান্ধী কিংবা রাহুল গান্ধীর সঙ্গে কি যখন লড়াইয়ের মানে যখন সমঝোতার জায়গায় যাবেন, তখন কোন ইকুয়েশনে যাবেন, কোন ক্রেডিবিলিটিতে যাবেন, কোন বিশ্বাসযোগ্যতাতে যাবেন? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। আমি সন্ময়বাবু এই প্রশ্নের উত্তরটা প্রথমে অনিন্দ্যবাবুর কাছ থেকে নেব। অনিন্দ্যবাবু বলুন। সন্ময়বাবু অত্যন্ত বুদ্ধিমান লোক, তো উনি জানেন যে কংগ্রেসকে পাশে যদি একটু থাকা যায়, কারণ কংগ্রেসকে পাশে যদি একটু তোল্লাই দেওয়া যায়, তাহলে কংগ্রেসের ক্ষমতা নেই এই মোদিকে সরানোর, একমাত্র ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় আছে, ওটা উনি জানেন, আমি বলি ওটা উনি জানেন, তাই জন্য উনি এই কথাগুলো আজকে বলছেন। উনি জানেন আগামী দিনে যে লিডারগুলো এসছে বা আগামী দিনে যারা আসবেন, এবং ওনাদের কাছে একটা থ্রেট যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে একমাত্র লোক যিনি নরেন্দ্র মোদীর সঙ্গে টক্কর নেওয়ার ক্ষমতা রাখেন। এই কংগ্রেসের ভালো অমুক, এই কংগ্রেসের এই করা করেছে, ওই করা উচিত, 150টা সিটের সঙ্গে যেভাবে দেখিয়েছিল আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে পারেন না পারেন, যে পথ দেখিয়েছিল, আগামী দিনে এই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে পথ দেখাবে, কিন্তু আপনি এটা খুব ভালো করে জানেন। আপনি বুদ্ধিমান লোক, আমি আপনাকে শ্রদ্ধা করি, আপনি জানেন আপনি কংগ্রেসকে চাইছেন যেন কংগ্রেস না বেরিয়ে যায়, কংগ্রেস বেরিয়ে গেলে আপনাদের কিন্তু এখান থেকে আমি একটু বিরত করছি।
জায়গা- বিরোধী করছে। এক মিনিট অশোকবাবু, এক মিনিট। আমার একটা প্রশ্ন আছে, অনিন্দ্যবাবুর কাছে। অনিন্দ্যবাবু, একটা কথা বারবারই বলা হয় যে বিজেপির টার্গেট কি, বিজেপি কেন্দ্রে ক্ষমতা এসছে কাকে সরিয়ে, খুব পরিষ্কারভাবে কংগ্রেসকে সরিয়ে, এর মধ্যে কোনো দ্বিমত নেই। তাহলে বিজেপির জাতীয় স্তরে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখা হয়? কংগ্রেসকে দেখা হয়, কোনো সন্দেহ নেই। যে কংগ্রেসকে সরাবার জন্য বিজেপি সচেষ্ট হবে সেটাই খুব স্বাভাবিক রাজনৈতিক সমীকরণ, কোনো সন্দেহ নেই। তাহলে প্রশ্ন উঠছে, একই ইন্টেনশন কেন তৃণমূলের? তৃণমূলও কেন খুব ভালো প্রশ্ন। কংগ্রেসকেই সরাচ্ছে? খুব তাহলে ভালো প্রশ্ন, সমাধিতা। দুজনের ইন্টেনশন এক কেন? তাহলে বলি তাকে সমাধিতা। যে রাজনৈতিক সমীকরণের কথা অভিযোগ বারবার কংগ্রেসের পক্ষ থেকে করা হয়, আজও অধীর চৌধুরী বলেছেন সেই সমীকরণে কি কোথাও খেলা হচ্ছে? আমি বলি আপনাকে, সমাজে খুব ভালো প্রশ্ন করেছেন। ব্যাপারটা কি জানেন তো, যে কংগ্রেস আপনি দেখে এসেছিলেন, যে কংগ্রেসকে সরিয়ে নরেন্দ্র মোদী এসেছিলেন, সেই কংগ্রেস আর এই কংগ্রেস নেই। আজকে জল অনেকটা বয়ে গেছে, সেই কংগ্রেসের মধ্যে ভাঙন ধরেছে, সেই কংগ্রেসের মধ্যে G23 তৈরি হয়েছে, সেই কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই, সেই কংগ্রেসের রাহুল গান্ধীর দ্বারা হবে না, সেই কংগ্রেসের নেতারা অনিন্দ্যবাবু, আপনাকে একটা তার প্রশ্ন, জন্য এই সমাদৃতা। দশা হচ্ছে। আমাকে- আপনি দেখবেন, সমাদৃতা, আপনি আমাকে দেখবেন, সমাদৃতা, আমি একটা কথা বলি, আচ্ছা, আমি আমরা একটা কথা এক এক বলি। করে সবার কথা শুনি, আমি কারোর একটা কথা কথা এবার শেষ শোনা করি। যাবে না, আমরা এক এক করে সবার আমি কথা সমাধির একটা কথা অনিন্দ্যবাবু বলি। শেষ করেন, আমি সন্ময়বাবু আসছি আপনার কাছে। আপনি আসছি সন্ময়বাবু, আসছি। সমাধিতা, আপনি দেখবেন যখন, আমি বলিনি অশোকবাবু, নিশ্চয়ই অশোকবাবু, বলবেন, আপনিও আমি বলবেন। বলিনি, সমাধিতা, আপনি যখন দেখবেন বিরোধীরা যখন ক্ষেপে উঠেছে, দেখবেন উত্তেজিত হয়ে যাচ্ছে, চিৎকার করছেন, জানবেন তার মধ্যে গলত আছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় কি করছে, মমতা বন্দ্যোপাধ্যায় কার সঙ্গে মিট করছে, আচ্ছা, বেশ, কি বোঝা গেছে। করছে? আপনার বক্তব্য বোঝা গেছে, অনিন্দ্যবাবু। আমাকে সবাইকে বলার সুযোগ দিতে হবে। সন্ময়বাবু বলুন, আপনি কি বলছেন? আমি একটা প্রশ্ন অনিন্দ্যবাবুকে করবো, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে এখনই যে কথাটা বলছে মোদীর বিরুদ্ধে 2024-এ 1:1 লড়াই লড়বে, সেইখানে দাঁড়িয়ে সংসদীয় দলের নেতা কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য থেকে টাকা লুট করে নিয়ে গিয়ে দিল্লিতে সাংসদ কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কিনছেন। আপনি বলুন অনিন্দ্যবাবু, যে এই কথা বলার পর অধীর রঞ্জন চৌধুরীর হয়ে বহরমপুরে আপনার প্রচারে নামতে পারবেন তো? দেখুন, এই হার্ড রিয়েলিটির উত্তরটা দিন। আমি বলি সন্ময়বাবু, আশা করবেন না, এড়িয়ে আমি বলি যাবেন না। সন্ময়বাবু, আমি বলি উত্তরটা দিন। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে লড়াই করবে সেটা তো তার দলের স্ট্র্যাটেজি, সেটা আপনাকে বলতে যাবে কেন, এক নম্বর। আর দ্বিতীয় বলি, আমি বলি সন্ময়বাবু, আমি বলি, আর দ্বিতীয় হচ্ছে অধীর চৌধুরী কি বললেন তাতে কিছু এসে যায় না। অভিযোগ করতে পারেন, তার সত্যতা প্রমাণ করে দেখান, যান সিবিআই করুন, না, না, দেখুন না টাকা নিয়ে গেছে আচ্ছা, কিনা। বেশ, অশোকবাবুকে আরে না, বলার সুযোগ দিই। অধীর কথাটা সন্ময়বাবু, বলার পর অধীর আমি লড়াই আসছি, করতে পারবেন। সন্ময়বাবু আসছি। অশোকবাবু বলুন। আপনারা বিরোধী ঐক্যটা তো ভাঙছেন। সন্ময়, এক সেকেন্ড, আমি কারোর কথা মাঝে বলিনি, আশা করি সেই আনইন্টারাপ্টেড বলতে পারবো, আমার গলার অবস্থা খারাপ। আমি কতগুলো ফ্যাক্ট বলবো। শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত নিয়ম করে রোজ বিবৃতি দিচ্ছেন যে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য তৃণমূল এবং আপ নেমে পড়েছে। আমি একটু পিছনে হাঁটবো। 1995 সালের পৌর নির্বাচন, 1996-এর বিধানসভা নির্বাচনে জোড়া পাতায় প্রার্থী দাঁড় করিয়ে, নির্দল প্রার্থী দাঁড় করিয়ে সিপিএমের জেতার সুযোগ কারা করে দিয়েছিল, এটা ইতিহাস জানে। এরপরে আসল কথাটায় আমি আসতে চলেছি, যেটা বলছিলেন একটু আগে অনিন্দ্যবাবু। সুতরাং তৃণমূলের স্ট্র্যাটেজি তৃণমূল জানে, কংগ্রেসের স্ট্র্যাটেজিটা কংগ্রেসকে বুঝতে দিন। এ তো দেখুন, বিজেপি বিরোধী একটা জোট আছে, তার নাম ইউপিএ। সেই ইউপিএতে সবাই রয়েছে, তৃণমূল নেই। স্ট্যালিন রয়েছে, শরদ পাওয়ার আচ্ছা, রয়েছে। বেশ, বেশ। সবাই না, না, অশোকবাবু, সবাইকে আজিজুল বাবু অনেক কথা বলে বসে আছেন, আজিজুল বাবু বলার সুযোগই দিতে পারেন। আমি একটা কথা বলতে চাইছি, বলে শেষ খুব করব। সংক্ষেপে। একটা কথা, সেটা হচ্ছে এ তো ইউপিএতে নেই তৃণমূল, এ তো মান না মান মে তেরে মেহমান। বেশ, আজিজুল বাবু, যে বিজেমূল তত্ত্ব আমরা দেখেছি ভোটের আগে, ভোট পরবর্তী সময় বারবার উঠে এসেছে, আজকে স্টুডিওতে যে আলোচনা চলছে সেখান থেকেও কিন্তু প্রশ্ন উঠছে বারবার যে বিজেপির খুব ন্যাচারাল বিরোধী হচ্ছে গিয়ে কংগ্রেস, সেখানে তৃণমূলেরও ন্যাচারাল বিরোধী হয়ে উঠছে কংগ্রেস ক্রমশ গোটা দেশ জুড়ে। সেক্ষেত্রে কোথাও কি দুজনের টার্গেটটাই এক? সমাদৃতা, প্রথমে রিকোয়েস্ট, আমাকে একটু সময় দিতে হবে, কারণ নিশ্চয়ই, প্রথমবারের জন্য বলছি একদম। আজকের প্রোগ্রামে। বিষয়টা হচ্ছে, সংসদীয় গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দলের অধিকার আছে তার দলকে বিস্তার করা। তৃণমূল কংগ্রেস যদি নিয়ে থাকে সেই বিস্তার নীতি, অর্থাৎ পশ্চিমবাংলার বাইরে গোটা ভারতবর্ষে তার যে পলিটিক্যাল ক্রেডিবিলিটি সেটা বাড়াবে, অবশ্যই বাড়াতে পারে, সে অধিকার আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার ফলে কংগ্রেস ক্ষতিগ্রস্ত হচ্ছে কি হচ্ছে না, এই প্রশ্ন আসছে। এবং তুমি যে প্রশ্নটা করলে যে বিজেমূল তত্ত্ব, অর্থাৎ কোথাও না কোথাও নরেন্দ্র মোদী এবং মমতার মধ্যে একটা সেটিং তত্ত্ব আছে না, তার একটা হদিশ খোঁজার কথা বলা হচ্ছে। দেখো,
2014 সাল থেকে আজ পর্যন্ত যদি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রাইটস এর যে তথ্য তার সঙ্গে গতকালের যে ঘটনা, মেঘালয়ের যে 12 জন কংগ্রেস এমপি এমএলএ তৃণমূলে চলে গেলেন, অর্থাৎ আজ পর্যন্ত 7 বছরে 189 জন এমপি এবং এমএলএ কংগ্রেসের টিকিটে জেতা, তারা অন্য দলে চলে গিয়েছে। অধিকাংশ বিজেপিতে গিয়েছেন, অন্যান্য দলে গিয়েছে। আবার কংগ্রেসে অন্য দল থেকে এসেছেন এমন সংখ্যা 73 জন। অর্থাৎ প্রায় 189 জন এমপি এমএলএ যারা নির্বাচিত, তারা চলে যাওয়ার পরেও তো কংগ্রেস পার্টিটা আছে। সুতরাং কোন দলে কোন রাজ্যের বিধায়ক চলে গেল মানে একটা সর্বভারতীয় দল যার বয়স হচ্ছে প্রায় 130 বছরের বেশি, সেই দলটা নষ্ট হয়ে যাবে, সেই দলটার অস্তিত্বের সংকটে ভুগছে, এটা মনে করার কোনো কারণ নাই। গত 14 বছরে তুমি দেখবে জগদম্বিকা পাল একসময় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের, ইউপিএ গভর্নমেন্টের মন্ত্রী ছিলেন, রীতা বহুগুণা, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, এই রকম তাবর এবং পলিটিক্যাল লিডার কংগ্রেস ছেড়ে চলে গিয়েছে। আপনার বক্তব্য আমরা বুঝতে পারছি, আমাকে একটা প্রশ্নের উত্তর দিন, আমি একটু বুঝতে চাইছি ব্যাপারটা। আমরা জানি যে বিজেপি বিরোধী একটা থার্ড ফ্রন্টের মঞ্চের আহ্বান বহু বছর ধরে করা হচ্ছে এবং সেই মঞ্চে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধীকে বারবার পাশাপাশি দেখেছি, রাহুল গান্ধীকে দেখেছি, বারবার দেখেছি। সেখানে কিভাবে যারা নিজেরা একটা বিরোধী জোট তৈরির চেষ্টা করছে, বিজেপি বিরোধী জোট তৈরির চেষ্টা করছে, সেখানে একজন আরেকজনের দলের লোক ভাঙিয়ে নিচ্ছে, এই বিষয়টা কেন তাহলে? না, এটা তো তুমি ঠিকই বলেছো, কারণ 2021 সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর বিজয়ের রথের চাকাকে যেভাবে আটকেছেন, মোদী বিরোধী ব্রিগেডের অন্যতম একটা মুখ হিসাবে নিজেকে তিনি প্রতিষ্ঠা করেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পাশাপাশি এটা দেখলে চলবে, এটাও দেখতে হবে যে 2019 সালের নির্বাচনী বিপর্যয়েও কংগ্রেস 20% ভোট পেয়েছে, যার যদি আমি যদি সংখ্যা তথ্য দেখি 12 কোটি মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছে। সুতরাং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যে প্রাপ্ত ভোট সেটা যদি কমে, রাজ্যে রাজ্যে আমরা যদি হিসেব করি 230 খানা এমপি আসন আছে, যেখানে এখনো পর্যন্ত ডাইরেক্টলি মুখোমুখি লড়াই হয় জাতীয় কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি। সেই জায়গায় যদি তৃণমূল কংগ্রেসে আসা নেতারা অধিকাংশই কংগ্রেস থেকে হয়, সেক্ষেত্রে আগামী দিনে মোদী বিরোধী যে শিবির, পলিটিক্যাল যে শিবির তৈরি হবে, সেই শিবিরে কোথাও না কোথাও একটা বিশ্বাসযোগ্যতার বা বিশ্বাসহীনতার পরিবেশ, এই জায়গাটাতে বিশ্বাসযোগ্যতার একটা জায়গা কোথাও গিয়ে প্রশ্নের মুখে পড়ে যায়। আমি আসছি আমার আলোচনা, কিন্তু এই মুহূর্তে আমাদের সময় হয়ে গেছে এটা ব্রহ্মাস্ত্রের। আমরা নিয়ে নেব আমাদের আজকের ব্রহ্মাস্ত্র, আসছি। ঘুরপথে আসলে বিজেপির হাতই শক্ত করছে তৃণমূল। আমাদের আজকের ব্রহ্মাস্ত্র, ঘুরপথে আসলে বিজেপির হাতে শক্ত করছে তৃণমূল। আমি আবার আলোচনায় ফিরে যাবো। হ্যাঁ অশোকবাবু বলুন, কি বলতে চাইছিলেন? আমি বলতে চাইছি, সারা ভারতবর্ষে আরএসএস এর যতজন বিচারধারার প্রচারক রয়েছেন, তার মধ্যে অন্যতম নাম সুব্রমণিয়াম স্বামী, তার সাথে তৃণমূল নেত্রী মিটিং করছেন। আমার কথাটা এইটাই, যেটা আমরা বারবার বলি, বিজেপির বিরুদ্ধে লড়াইটা সেকেন্ডারি, প্রথম লড়াই আরএসএস এর বিরুদ্ধে। এই অনিন্দ্যবাবুরা, আমি জানি না অনিন্দ্যবাবু কার হয়ে বসেছেন, তৃণমূলের মুখপাত্র না রাজনৈতিক বিশ্লেষক, তৃণমূলের একটা নেতা নেত্রীর, আজকে তৃণমূল নেত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটা বিবৃতি দেখাতে পারবেন আরএসএস এর বিরুদ্ধে? একটা বিবৃতি? বলি অনিন্দ্যবাবু বলুন। বলি, এই যে আজকে যার কথা বলছিলেন, আমি শুনছিলাম অশোকবাবু বলছিলেন সিপিএম এর কথা। এই সিপিএম এর সঙ্গে হাত মিলিয়েছেন কংগ্রেস। মিলানোর পরে কি হয়েছে পশ্চিমবঙ্গে, সেটা কংগ্রেসের থেকে ভালো কেউ জানে না। আমাকে বলতে দিন। নীতি, কংগ্রেসের যে নীতি, আপনি আমাকে বলতে দিন। এই যে কংগ্রেসের যে নীতি, সেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছে এবং ভারতের মানুষ এটা বুঝতে পারছে যে একমাত্র যে কংগ্রেসী লোক, যেখান থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে, সেই কংগ্রেসের লোক মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানতে চাইছি যে এই লড়াই দেওয়ার ক্ষমতা রাখে। এই যে আজকে কংগ্রেসকে জিজ্ঞেস আপনাদের নেতাকে,
ওনাদের নেতাকে জিজ্ঞাসা করুন RSS এর বিরুদ্ধে একটা কথা বলুন। মুখটা কোথায় RSS এর বিরুদ্ধে বলুন। রাহুল গান্ধী RSS এর বিরুদ্ধে কথা বলতে পারবেন? সোনিয়া গান্ধী নয়, প্রিয়াঙ্কা গান্ধী RSS এর বিরুদ্ধে বলতে পারবেন? এটা পারবেন না। ভারতবর্ষের RSS এর বিরুদ্ধে বলতে পারবেন? পারবেন না। পারবেন না RSS এর বিরুদ্ধে বলতে। আমাদের তো লড়াই শুনুন, নিশ্চয়ই বলা পারবেন না। আমাদের লড়াই আপনি একটা এই দেখান। বিতর্ক চলবে এবং একটা আমরা বিরোধী বোঝার দেখান। চেষ্টা করব সেই বিশ্বাসযোগ্যতার প্রশ্ন, অর্থাৎ বিজেপি বিরোধী যে মঞ্চ তৈরি হচ্ছে সেই মঞ্চের উপর বিশ্বাস করবেন তো মানুষ, ভরসা করতে পারবেন তো মানুষ, এই প্রশ্ন তো উঠছে। আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, কিন্তু একটা বিরতির পর ফিরে আসছে, বিরতির পর সঙ্গে থাকুন। রয়েছেন বিজেপি মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্য, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অনিন্দ সিনহা রায় এবং রাজনৈতিক বিশ্লেষক আজিজুল বিশ্বাস। আপনাদেরকে আরো একবার স্বাগত রিপাবলিক বাংলায়। আমরা যে আলোচনায় ছিলাম, আমি শেষ যে প্রশ্ন দিয়ে বিরতিতে গিয়েছিলাম যে কোথাও কি এই যে বিজেপি বিরোধী তৃতীয় শক্তির মঞ্চ, তার উপরে সাধারণ মানুষ বিশ্বাস রাখতে পারবেন? তারা কেন ভোট দেবেন যখন দেখবেন যারা নিজেরা জোটবদ্ধ হচ্ছেন তারাই একজন আরেকজনের দল ভাঙাচ্ছেন? সত্যি কি প্রশ্ন ওঠে না? আমি প্রথমেই সন্ময় বাবুর কাছে যাবো। সন্ময় বাবু, আমি তো বারবারই বলছি একটা ক্রেডিবিলিটির প্রশ্ন। আপনি আমার দল ভাঙবেন আর আমি আপনাকে সমর্থন করব, এটা কখনো স্বাভাবিক থিওরিতে আসে না। আমি কংগ্রেস তৃণমূলের সম্পর্কের ক্ষেত্রে বলছি না, স্বাভাবিকভাবে যে কোনো ক্ষেত্রে বলুন তো। রাহুল গান্ধীকে দীর্ঘদিন ধরে কুহু কুহু বলে ব্যঙ্গ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুলের সম্বন্ধে তার অ্যালার্জি ছিল, সোনিয়া গান্ধী তাকে ভালোবাসতেন, স্নেহ করতেন, সেই সুযোগটা নিয়ে তিনি কংগ্রেসের ঘরে গিয়েছিলেন এবং কংগ্রেস থেকে ভাঙার চেষ্টা করলেন, প্রশান্ত কিশোরকে কংগ্রেসের সাধারণ সম্পাদক করার চেষ্টা করলেন, সেটা গান্ধী পরিবার বাধা দিল এবং শেষ পর্যন্ত পিকে এসে বাইরে এইসব দল জোগাড় করছেন, বিভিন্ন জায়গার রিজেক্টেড লোকজনকে টেনে নিয়ে বসাচ্ছেন। প্রশ্নটা হচ্ছে এই জায়গার বাইরে আমি আরেকটা বিষয় আপনাকে উল্লেখ করবো। আপনি দেখুন আজকে নয়, মেঘালয় থেকে 12 জন এমএলএ কে নিয়ে গেছেন, নিতেই পারেন তার রাজনৈতিক ইকুয়েশন। এইরকম এমএলএ নিয়ে যাওয়া অনেক হয়েছিল। ঝাড়খণ্ডে 2 জন এমএলএ গিয়েছিল তৃণমূল কংগ্রেস, তারা কোথায়? আজকে ত্রিপুরায় 6 জন এমএলএ গিয়েছেন তৃণমূলে, কোথায়? মণিপুরে 4 জন না 5 জন এমএলএ ছিলেন তৃণমূলে, কোথায়? ইউপিতে 1 জন এমএলএ ছিল, কোথায় তারা? কেরলে তো 20 জন তৃণমূল জেলা সভাপতি করেছিলেন, 19 জনই পরবর্তীকালে ফরওয়ার্ড ব্লকে চলে গিয়েছে। আসলে একটা হাইপ তোলা, 2014-র আগেও হাইপ তোলা হয়েছিল, 2024-এর আগেও হাইপ তোলার চেষ্টা করছে। এখান থেকে যেটা খুব ইন্টারেস্টিং হচ্ছে ভারতবর্ষের রাজনীতিতে, সে কে বড় আমি বড় না কংগ্রেস বড়, এই লড়াইয়ে লড়তে গিয়ে শেষ পর্যন্ত বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন বিরোধীরা। শেষ পর্যন্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়ার গল্পটা আবার তো কাঁদবেন, প্রত্যেকটা আসনে একজন করে লড়াইয়ের জায়গায় যাবেন, তার আগে বিশ্বাসযোগ্যতাটা কাঁচের টুকরোর মতো ফানফান হয়ে ভেঙে পড়ে যাচ্ছে এবং সেটাই ভারতবর্ষের মানুষের অভিজ্ঞতায় সঞ্চিত হচ্ছে। এটা আমাদের দিক থেকে যথেষ্ট লাভজনক। আমি এই জায়গা থেকে অনিন্দ বাবুর কাছে আসবো। সত্যিই তো বিশ্বাসযোগ্যতার প্রশ্ন তো উঠবেই এক্ষেত্রে। বলি সন্ময়বাবু না 2021 সালের 2রা মের কথা উনি ভুলতে পারছেন না, উনি সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাচ্ছেন। ঘটনাটা কি জানেন তো, কংগ্রেস তার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে, আমাদের স্টেটে তো হারিয়েইছে, আস্তে আস্তে উনি দেখা যাচ্ছে যে ভারতবর্ষও হারিয়ে ফেলেছে। কেন? কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার কেউ নেই, কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার কেউ নেই। সেই কংগ্রেসের ভেতরকার মধ্যে ভাঙন ধরেছে। যারা প্রকৃত কংগ্রেসের লোক তারা নেতৃত্বহীনতায় ভুগছে এবং তারা এটা মনে করেছেন একমাত্র লোক ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আগে কংগ্রেস করতেন, যিনি কংগ্রেস ঘরানার লোক ছিলেন, তিনি একমাত্র এই ভারতবর্ষে লড়াই দিতে পারবেন বিজেপিকে। তার জন্যই কংগ্রেস ভাঙছে এবং আগামী দিনের সমাদৃতা এই রিপাবলিক বাংলা আমি বলে যাচ্ছি, আবার দেখবেন কংগ্রেস থেকে ভেঙে লোক চলে আসবে। আর শুনুন, ভাঙিয়ে কেউ নিয়ে আসে না, কংগ্রেস থেকে লোক স্বেচ্ছায় আসছে এবং তৃণমূলে তারা জয়েন করছে, কারণ তারা জানে আগামী দিনে তৃণমূলই কংগ্রেসই পারবে এই সেন্ট্রালে মোদী গভর্নমেন্টকে ওই চেয়ারটা থেকে নামিয়ে নিচে করে দিতে। এই জন্যই সবাই আসছে, এটাই ভারতের মানুষ বুঝতেই পারছে। এছাড়া অশোকবাবু হাত তুলেছেন, অশোকবাবু বলুন আপনার কি উত্তর? কংগ্রেস তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছে, সেই কারণেই বাই ইলেকশনগুলো যে হলো তাতে কংগ্রেস বিপুল জয় পেল। কংগ্রেস তার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছে, সেই কারণেই যেসব ফ্রেশ ব্লাড, যাদের দেখে মানুষ রাজনীতি করতে আবার নতুন করে আশা করছে নতুন প্রজন্ম, সে জিগ্নেশ বিমানী হন, সে কানাইয়া হন, দীপিকা সিং রাওয়াত হন, তারা কংগ্রেসে আসছেন। আসলে কথাটা আমি একটা কথাই বলবো, কংগ্রেসের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন শেষ,
ভালো করে শুনে নিন তৃণমূলের নেতা। আচ্ছা, কানাই একবার কোন পার্টি করতেন? আমি বলছি শুনে কোন নিন। পার্টি করতেন? তার কানাই সঙ্গে তো শুনে নিন। আপনারা যোগ করেছিলেন এইখানে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে আপনারা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে সুবিধা করতে গেছিলেন। বিজেপিকে আপনাদের যে যার কথা বললেন না, অধীর চৌধুরী, এই অধীর চৌধুরীকে ব্রিগেড থেকে অপমানিত হতে হয়েছে আপনাদের বিশ্বাসযোগ্যতা মানুষ কি করে করবে বলুন তো? এই অধীর চৌধুরী, আপনি মনে আছে? যদি না থাকে রিপাবলিক বাংলাকে আর্কাইভ থেকে সেইটা বার করতে বলবো। এই অধীর চৌধুরী আইএসএফ এর যখন লিডার উঠেছেন, অধীর চৌধুরী অপমান করা হয়েছে। এটা রণকৌশল। না এইটা নয়, রণকৌশল। এইটা নয়, আরে এইটা নয়, আমার কিছু বলার নেই। কর্ণের রথের চাকা বসে গেছিল, তার জবাব দিয়েছে, তাতে কর্ণকে তীর মারা হয়েছে। আমার গলার অবস্থা খারাপ, তাই চিৎকার করতে পারছি না। আইজুল বাবু, সিপিএম এর সঙ্গে জোটের কথা উঠছে, কংগ্রেসের যে ভাঙন ধরছে, যে ভাঙনের ছবি আমরা দেখতে পাচ্ছি, তাদের সঙ্গেই তো জোট বেঁধেছিল বামেরা। বিষয়টা হচ্ছে কোন রাজ্যে রাজ্যে জোটের একটা প্রেক্ষিত থাকে। এখানে যেমন বাম কংগ্রেস জোট হয়েছিল, সঙ্গে আইএসএফ ছিল, তেমনি এবার একই দিনে ভোট, একই সময়ে ভোট হয়েছিল কেরালাতে জাতীয় কংগ্রেস এবং বামেরা দুই প্রতিপক্ষ হিসাবে নির্বাচনে লড়াই করছে। সেটা আলাদা বিষয়। বিষয়টা হচ্ছে যখন সর্বভারতীয় স্তরে, না আমি একটু বলি সর্বভারতীয় স্তরে যখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাজনৈতিক লড়াই দেওয়ার প্রশ্ন আসবে, তখন মাথায় রাখতে হবে 1977 সালে ইন্দিরা গান্ধীর মতো প্রবল প্রতাপশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে পরাজিত করতে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে সমস্ত পলিটিক্যাল ফোর্সকে এক করতে হয়েছিল। তেমনি আগামী দিনে নরেন্দ্র মোদীর মতো প্রবল প্রতাপশালী পলিটিক্যাল ফিগারকে পরাজিত করতে গেলে সমস্ত রাজনৈতিক বিরোধী দলকে এক করতে হবে। যে ক্ষেত্রে দুই বক্তাকে দেব, এক যাদের রক্তক্ষরণ হয়েছে, এক যারা রক্তক্ষরণ করিয়েছে, দুই বক্তাকে আমি 30 সেকেন্ড করে সময় দেব। অশোক বাবু, আপনার সময় শুরু হচ্ছে এখন। কংগ্রেসের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন শেষ, আর সিপিএম এত বাজে। আমি প্রশ্ন করতে চাই, ভেরি রাজনীতিতে রক্তক্ষরণ হয়েছিল যার হাত ধরে পঙ্কজ মাকাল, আব্দুর রাজ্জাক মোল্লা, শওকত মোল্লা, আবু আয়েশ মণ্ডল, সুজিত বসু, এরা কি ভারত সেবাশ্রম সংঘ না রামকৃষ্ণ মিশন থেকে তৃণমূলে যোগ দিয়েছিল? যদি তৃণমূলের বক্তা বলেন। আমি বলি আগে শেষ। হ্যাঁ বলুন। আমি বলি অশোকবাবু, যে তার মানে অশোকবাবু এই কথাটা বললেন যে ওনারা সিপিএম এর সঙ্গে যোগ সাজস করে ঠিকই করেছেন, তার জবাব তো বাংলা মানুষ দিয়ে দিয়েছে। এত আপনার চিন্তা করছেন কেন? আগামী দিনেও আমরা চাই আপনারা সিপিএম এর সঙ্গে লোকসভায় যান, দেখুন না মানুষ কেমন আপনারা দেয়। আর শুনুন, আর ইন্দিরা গান্ধীর নাম আপনারা মুখে তুলবেন না। ইন্দিরা গান্ধীর মতো নেত্রী আপনাদের এখনো আছে নাকি? আরে ইন্দিরা গান্ধী আজকে বেঁচে থাকতেন না, উনি লজ্জায় যে আপনারা এই কংগ্রেস, এটা কংগ্রেস, এই কংগ্রেসের নেতৃত্ব, কংগ্রেস কিভাবে চলবে? আসল যদি কংগ্রেস ঠিক করে দেবে, কংগ্রেস কিভাবে চলবে? সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। একদম 30 সেকেন্ড শর্মাবাবুর জন্য। শর্মাবাবু বলুন। ভারতবর্ষের মানুষ দেখুক আগামী দিনে কারা নরেন্দ্র মোদীর বিকল্প হতে চাইছে। মানে এরা যদি ক্যাবিনেটের ভেতরে গিয়ে কি করতে পারে সেটা একটা আজ এখানে আমরা স্টুডিওতে বসে দেখছি। ভারতবর্ষের মানুষ দেখছে যে রাজনৈতিক দলগুলো নিজেরা বিজেপির বিরুদ্ধে 1:1 লড়াইয়ের কথা বলছে, আসলে ক্ষমতা ভাগ করে ক্ষমতার লোভে বা নীতিহীনতার চালিত হয়ে শেষ পর্যন্ত ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করতে ভারতবর্ষের মানুষ যত এই লড়াই দেখবে তত ভালো লাগবে। আজকে আমাদের সময় একদম নেই, এই বিতর্ক চলবে, তবে তার সঙ্গে রিপাবলিক বাংলা এই প্রশ্নও রাখবে, এই ধরনের বিতর্ক যখন চলছে তখন সত্যি মোদী বিরোধী জোটে মানুষ আস্থা রাখবেন কি করে, সেই প্রশ্ন কিন্তু থেকেই গেল। বক্তাদের অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তবে আপনারা কোথাও যাবেন না, কারণ অনির্বাণের অগ্নিবাণের ব্রেকিং নিউজ সেগমেন্ট নিয়ে ফিরছি ছোট্ট বিরতির পর। প্রথম ব্রেকিং আমাদের কয়লা কাণ্ডে শুনানির তারিখ পেছানোর আবেদন, অনুপ মাঝি ওরফে লালার জামিনের আবেদনও প্রত্যাহার। কয়লা কাণ্ডে মূল অভিযুক্ত বাঁকুড়া আদালতে জামিনের আবেদন প্রত্যাহার।
বাঁকুড়া আদালতে আবেদন লালার আইনজীবীর। আমরা বিষয় বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি মৃন্ময় রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। মৃন্ময়, ঠিক কি আবেদন করা হয়েছে লালার আইনজীবীর পক্ষ থেকে? দেখো 2017 সালের 15ই জুলাই মেজিয়ার যে কালিকাপুর আছে সেই কালিকাপুরের একটি অবৈধ কয়লা খাদান থেকে কয়লা চুরি এবং অবৈধভাবে কয়লা পাচার এরকম একটি অভিযোগ করেন আইনজীবী কালিদাস ব্যানার্জি, এবং এই অভিযোগের ভিত্তিতে 10ই সেপ্টেম্বর যে লালার আইনজীবী লালার অগ্রিম জামিনের আবেদন জানালে তা প্রত্যাহার করা হয় এবং তা খারিজ করে, এবং তারপর দ্বিতীয়বারের জন্য যখন তা আবেদন জানায় তখন 30শে অক্টোবর তাও প্রত্যাহার করে নেয় তারা। অর্থাৎ বারবার লালার যে আইনজীবী সেই আইনজীবী আগাম জামিনের আবেদন জানাচ্ছেন এবং ঠিক শুনানির দিন আবার তা পিছিয়ে নেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন। অর্থাৎ বারবার যে কোর্টকে মিসগাইড করা হচ্ছে। ধন্যবাদ মৃন্ময়, আমরা শুনে নেব আইনজীবী অরুণ কুমার তিনি কি বলছেন এ বিষয়ে, শুনুন। অলরেডি চার্জশিটেড, বুঝতে পারছেন? এবারে চার্জশিটেড আর অ্যাকর্ডিং টু চার্জশিট, হ্যাঁ, ওনার এগেনস্ট চার্জ কন্ডাক্ট দেখিয়ে চার্জশিট দিয়েছে। পুলিশ যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে। নতুন পরের ব্রেকিং নিউজে, জলপাইগুড়ির রাজগঞ্জে খুন তৃণমূল নেতা। খুনের অভিযোগে গ্রেফতার হয়েছে একজন, চোপড়া থেকে গ্রেফতার হয়েছে একজন। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, রাজগঞ্জে তৃণমূল নেতা খুনে ধৃত এক, চোপড়া থেকে গ্রেফতার দিনেশ মোহাম্মদ। রাজগঞ্জে তৃণমূল নেতা খুনে গ্রেফতার এক, জলপাইগুড়ি জেলা পুলিশ গ্রেফতার করলো একজনকে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুবীরের সরাসরি। সুবীর, কোথা থেকে খোঁজ পাওয়া গেল এই অভিযুক্তের, কিভাবেই বা খোঁজ পেল পুলিশ? দেখো সমাদৃতা, গত এই ঘটনার পরের দিন থেকে কিন্তু আমরা যেভাবে লাগাতার খবর করছিলাম যে কেন পুলিশটা ধরতে পারছে না বা কেন পুলিশ চিহ্নিত করতে পারছে না, অবশেষে জলপাইগুড়ি জেলা পুলিশ ইসলামপুরের চোপড়া থেকে এই দিনেশ মোহাম্মদকে গ্রেপ্তার করতে পেরেছে এবং তাকে আজকে জলপাইগুড়িতে নিয়ে আসা হচ্ছে এবং আগামীকাল তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে, এমনটাই জানিয়েছেন জেলা পুলিশ সুপার দেবশ্রী দত্ত। তবে এই চক্রের সাথে দিনেশ মোহাম্মদের সাথে আর কারা কারা ছিল তাদের বিরুদ্ধেও কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ এবং তাদেরকেও গ্রেপ্তারের জন্য তৎপর জলপাইগুড়ি জেলা পুলিশ এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারের পুলিশ কর্মীরা। সমাদৃতা, ধন্যবাদ সুবীর। নজর রাখবো পরের খবরে, বকেয়ার দাবিতে বিক্ষোভে সামিল কম্পিউটার শিক্ষকেরা। হুগলিতে স্কুলের সামনে অবস্থান বিক্ষোভ। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, বকেয়ার দাবিতে বিক্ষোভ, হুগলিতে স্কুলের সামনে অবস্থান বিক্ষোভ। বিক্ষোভে সামিল কম্পিউটার শিক্ষকেরা। আরো একবার জানিয়ে রাখতে চাইবো যে ঘটনা হুগলিতে স্কুলের সামনে অবস্থান বিক্ষোভে সামিল কম্পিউটার শিক্ষকেরা। পশ্চিমবাংলার সমস্ত জেলা দেখাই করতে চাইছেন না, নজর রাখবো পরের খবরে, অনেক বড় খবর এটা। ইন্টারপোলের অংশ হলো ভারত। ইন্টারপোলে সিবিআই এর প্রবীণ সিনহা কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত হয়েছেন। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত হয়েছেন ইন্টারপোলে সিবিআই এর প্রবীণ সিনহা। আমরা বিষয় বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী বিশাখা নিউজ রুম থেকে। বিশাখা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইন্টারপোলের অংশ এবার ভারতও হলো, কতটা কঠিন ছিল এটা? অত্যন্তই কঠিন একটা জায়গা থেকে ভারতকে এই এক্সিকিউটিভ কমিটিতে আসতে হয়েছে। স্পেশাল ডিরেক্টর সিবিআই এর যিনি প্রবীণ সিনহা, তিনি এবার ডেলিগেট হিসেবে ইন্টারপোলে ভারতের প্রতিনিধিত্ব করবেন এবং শুধুমাত্র ভারতই নয়, সমাজতা এখানে বলে রাখা ভালো যে এশিয়ার প্রতিনিধিত্ব করা হবে, যেখানে এই যে লড়াইটা ছিল, যে 89তম জেনারেল অ্যাসেম্বলি ছিল ইন্টারপোলের, সেখানে এই যে লড়াইটা, সেই লড়াইটা মূলত 4টি রাষ্ট্রের মধ্যে, সেখানে কিন্তু ভারত ছাড়াও ছিল চায়না, সিঙ্গাপুর এবং জর্ডান এবং সেই সঙ্গে কোরিয়াও ছিল। অর্থাৎ
4টি মহাশক্তিধর এশিয়া দেশ ছিল এবং সেই 4টি দেশকে পেছনে ফেলে 5 নম্বর দেশ যখন এগিয়ে এসেছে ভারত, সেই জায়গা থেকে এটা একটা মস্ত বড় একটা সাফল্য বলাই যায়। আর সেই জায়গা থেকে ভারতকে কি কারণে প্রাধান্য দেওয়া হয়েছে সেটাও মাথায় রাখতে হবে। একদিকে ভারতীয় উপমহাদেশে সবসময় ভারতই কিন্তু প্রতিনিধিত্ব করে থাকে যে কোনো ক্ষেত্রেই, এবং তার মধ্যে যখন এই ইন্টারপোলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এক্সিকিউটিভ কমিটির একটা বড় দায়িত্ব থাকে, সেখানে ভারতই এশিয়ার হয়ে সিদ্ধান্ত দেবে, সেটা একটা অত্যন্ত বড় সাফল্যের পালক বলা যায়, মুকুটে ঝুললো ভারতের জন্য। এবং সেই জায়গা থেকে প্রবীণ সিনহা এই ডেলিগেটদের মধ্যে অন্যতম, যারা এই মুহূর্তে ইন্টারপোলে যারা এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই জায়গা থেকে একদিকে ভারতের একটা বড় সাফল্য এবং সেই সঙ্গে অবশ্যই প্রবীণ সিনহার তো বটেই, যিনি কিনা সিবিআই এর স্পেশাল ডিরেক্টর হিসেবে এতদিন কাজ করছিলেন। সমাদৃতা, ধন্যবাদ বিশাখা। আমরা কথা বলছিলাম বিশাখার সঙ্গে, এবং বিশাখা যেরকমটা বলছিলেন নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ইন্টারপোলের অংশ হওয়া, তাও আবার ভারতের পক্ষ থেকে নির্বাচিত হয়েছেন প্রবীণ সিনহা। ভীষণ কঠিন একটা বিষয়, কঠিন একটা নির্বাচন হয় ইন্টারপোলের জন্য, সেইটা তিনি উতরেছেন। শুধু তাই নয়, তিনি এশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। নজর রাখবো পরের খবরের দিকে। গৌতম গম্ভীরকে প্রাণনাশের হুমকি, আরো একবার জানিয়ে রাখতে চাইবো, গৌতম গম্ভীরকে প্রাণনাশের হুমকি, এবং যে হুমকি মেল এসেছে সেটা এসেছে কোথা থেকে? না পাকিস্তান থেকে। তদন্তে জানালো দিল্লি পুলিশ। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, গৌতম গম্ভীরকে হুমকি দিয়ে মেল এসেছে। মেলটি কোথা থেকে এসেছে? না পাকিস্তান থেকে এসেছে। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের ডেপুটি নিউজ এডিটর রেনেসা। আমি রেনেসাকে চলে যাবো। রেনেসা, কি জানতে পারা যাচ্ছে? মেলটা কে পাঠিয়েছে? কি হুমকি রয়েছে? কেনই বা গৌতম গম্ভীর টার্গেট? সমাদৃতা, তোমাকে জানিয়ে রাখি যে আজকে নয়, গতকালই কিন্তু একটি হুমকি ইমেল পান গৌতম গম্ভীর। বলা ভালো একটি নয়, দুটি হুমকি ইমেল তিনি পেয়েছিলেন, এবং তারপরেই দিল্লি পুলিশের দ্বারস্থ তিনি হয়েছিলেন। দিল্লি পুলিশের তরফ থেকে তার বাড়ির যে নিরাপত্তা ব্যবস্থা সেটা বাড়ানো হয়েছিল। তুমি জানো যে একটি যে হুমকি ইমেল এসেছিল সেখানে তাকে বলা হয়েছিল যে কাশ্মীর ইস্যু থেকে তিনি যেন দূরে থাকেন, আর অপর যে হুমকি ইমেল এসেছিল তাতে একটি ভিডিও জুড়ে দেওয়া হয়েছিল যেখানে তার বাড়ির ছবি ছিল, অর্থাৎ তার বাড়িকে অ্যাটাক করা হতে পারে, তার পরিবার এবং তিনিও কিন্তু প্রাণে তাদের মেরে দেওয়া হতে পারে, এমনটাই হুমকিতে বলা হয়েছিল। এখন আজকে যেটা আপডেট আমরা পেয়েছি যে এই যে ইমেল, সেই ইমেলটি এসেছে তোমাকে আমি আরও একবার জানিয়ে রাখি, isis@gmail.com এই মেল আইডি থেকে, এবং সেটা যেটা দিল্লি পুলিশের সূত্র জানাচ্ছে, তারা আজকে কনফার্ম করেছে যে এটা পাকিস্তান থেকে এসেছে। এবং এই যে মেল আইডি যেটা আমি বললাম isis@gmail.com এখান থেকেই এসেছে, এমনটাই কনফার্ম করেছে। এই খবরের সত্যতা আজকে স্বীকার করেছে দিল্লি পুলিশের সূত্র। কিন্তু রেনেসা, একটা প্রশ্ন বারবার উঠছে, গৌতম গম্ভীরের মতো একজন ব্যক্তিত্ব, একজন মানে বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব বলা যায় ক্রিকেটার হিসেবে, সেরকম একজনকে এরকম হুমকি মেল কেন? তদন্তকারীরা কি কিছু জানাতে পারছেন এ বিষয়ে? সে বিষয়ে এখনও কিছু উঠে আসেনি, তবে তোমার নিশ্চয়ই মনে আছে যে বেশ কিছুদিন আগেই গৌতম গম্ভীর তিনি কাশ্মীর নিয়ে একটি মন্তব্য করেছিলেন, যখন শাহিদ আফ্রিদি একটি মন্তব্য করেছিলেন তার পরিপ্রেক্ষিতে গৌতম গম্ভীর একটি মন্তব্য করেছিলেন, এবং মনে করা যেতে পারে যে হয়তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এইভাবে গৌতম গম্ভীরকে হুমকি যে ইমেল সেটা পাঠানো হয়েছে। কিন্তু এটা পুরোটাই তদন্ত সাপেক্ষ, তদন্তের পরই পুরো বিষয়টা পরিষ্কার হবে। সমাদৃতা, একদম ধন্যবাদ রেনেসা। নিঃসন্দেহে এই প্রশ্নটা উঠছে কারণ শাহিদ আফ্রিদির সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন গৌতম গম্ভীর, একটা টুইটকে কেন্দ্র করে বিতর্ক হয় এবং মনে করা হচ্ছে সেই কারণেই সম্ভবত এই হুমকি মেল। অনেক ধন্যবাদ রেনেসা। নজর রাখবো পরের খবরে। ফের পাকিস্তানকে হুঁশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রীর, ছেড়ে কথা বলা হবে না পাকিস্তানকে। হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, ফের পাকিস্তানকে হুঁশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর হুঁশিয়ারি, পাকিস্তানকে ছেড়ে কথা বলা হবে না, হুঁশিয়ারি দিলেন রাজনাথ সিং। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, ফের পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথ সিং এর। আমরা চলে যাব সরাসরি, আমার সহকর্মী পৌলমী রয়েছে নিউজ রুম থেকে। পৌলমী, আমরা দেখেছি যে কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন পূর্বাঞ্চল এক্সপ্রেসের, যেখানে যে কোনো মুহূর্তে ফাইটার জেট নামিয়ে রাখা যায়। ভারত নিঃসন্দেহে আইএনএস ভেলা তাদের নৌবাহিনীর অন্তর্গত হলো। একদিকে যখন সামরিক শক্তি বৃদ্ধি হচ্ছে, তখন অন্যদিকে রাজনাথ সিং এর আবারও হুঁশিয়ারি কতটা তাৎপর্যপূর্ণ?
একেবারেই সমাদৃতা, যখনই সামরিক শক্তিতে আরো বেশি শক্তিশালী হচ্ছে ভারত, তখনই প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছেন প্রতিবেশী দেশকে। তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে উরি এবং পাঠানকোটের যে সার্জিক্যাল স্ট্রাইক, সেই সার্জিক্যাল স্ট্রাইকের কথা উল্লেখ করেছেন। তিনি স্পষ্ট বলেছেন যে ভারত শান্তিপ্রিয় দেশ, ভারত কখনো প্রতিবেশী দেশের 1 ইঞ্চিও জমি দখল করে না, এবং 1 ইঞ্চি জমি যারা দখল করতে আসে তাদেরকেও ছেড়ে কথা বলে না। এক কথায় পাকিস্তানের দিকেই কড়া হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন যে যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতবর্ষের জমি 1 ইঞ্চি দখল করবে তাদেরকে বিন্দুমাত্র ছেড়ে কথা বলবে না ভারত সরকার। এমনকি প্রয়োজনে উরি এবং একই সঙ্গে পাঠানকোটে যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, ভারতীয় সেনা জওয়ানরা যেভাবে রুখে দাঁড়িয়েছিল, আগামী দিনেও তারা একইভাবে রুখে দাঁড়াবে। তাই প্রতিবেশী দেশ যেন ভারতকে কোনোভাবেই তারা যেন মনে না করে যে ভারত কোনোভাবে ভয় পাচ্ছে। ভারত সবসময় তাদের প্রতিরক্ষা দিকটিকে নজরে রেখেছে এবং সামরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী হয়েছে। একদিকে যেমন তুমি উল্লেখ করলে, যেমন বায়ুসেনা এবং একই সঙ্গে জলবাহিনী সব দিকে যেমন উন্নত হচ্ছে, পাশাপাশি প্রতিবেশী দেশের দিকেও হুঁশিয়ারি। কেননা পাঠানকোট এবং উরিতে যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক করে প্রতিবেশীদেরকে প্রতিহত করবার যে বার্তা দেওয়া হয়েছিল, তার মাঝে প্রতিরক্ষা মন্ত্রী আজ সীতাপুর থেকে স্পষ্ট উল্লেখ করেছেন যারা 1 ইঞ্চি জমি দখল করবে, অর্থাৎ জম্মু কাশ্মীরকে নিয়ে যেভাবে বিতর্ক দানা বাঁধছে দিনের পর দিন, এবং যেভাবে পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে জঙ্গিরা অনুপ্রবেশ ঘটছে জম্মু কাশ্মীরের মাটিতে, সেই জম্মু কাশ্মীরের মাটিতে জঙ্গি হামলার ঘটনাকে কোনোভাবেই ভালো চোখে দেখছে না ভারত। তাই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাফ হুঁশিয়ারি, যারা 1 ইঞ্চি জমি দখল করতে আসবে তাদেরকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দেবে ভারত সরকার। অনেক ধন্যবাদ পৌলমী। কথা বলছিলাম সহকর্মী পৌলমীর সঙ্গে। অনির্বাণের অগ্নিবাণ আজ এ পর্যন্তই, কিন্তু আপনারা কোথাও যাবেন না, কারণ একটু পরে স্বর্ণালী নিয়ে হাজির হচ্ছে সোজাসুজি স্বর্ণালী।